Thank you everyone. Today we will discuss about chapter 13, population and natural environment. So population and natural environment means জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ. So here we know about population and nature. Nature and people has close relation between them. তার মানে কি হচ্ছে, মানুষের সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাই না? আমরা বেড়েই উঠছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। People need natural resources to live. Population of the world is increasing continuously. However, the resource of the world is limited. If population continues growing, what will happen to natural resource? তার মানে কি হচ্ছে, বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন, তাই না? আমরা যে প্রাকৃতিক সম্পদ বলতে পানি খাচ্ছি, খনিজ তেল, খাবার, সবকিছু তো প্রাকৃতিক সম্পদ আমাদের, তাই না? পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং কন্টিনিউয়াসলি। আচ্ছা, হাউএভার দ্য রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড ইজ লিমিটেড। তার মানে কি, আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেটা হচ্ছে সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে সেটাই আমাদের এখন জানার বিষয়। এতক্ষণ আমার নেটওয়ার্ক একটু প্রবলেম দিচ্ছিল, আপনি আরেকবার একটু এক্সপ্লেইন করবেন? ওকে, থ্যাংক ইউ। আমি আবারও বলছি, if there any query of because of internet problem, any other problem, please tell me in last 10 minutes. Okay, thank you. Today we will discuss about our lesson population and natural environment. So here we know the nature and people has close relation between them. তার মানে কি, মানুষের সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। People need natural resource to live. মানুষের বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। Population of the world is increasing continuously. ক্রমাগত মানে হচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে, এটাকে কন্টিনিউয়াসলি বলে। ক্রমাগতভাবে জনসংখ্যা বেড়েই যাচ্ছে। যেমন আজকে মনে করো অনেক মানুষ জন্মগ্রহণ করছে না, তার মানে মৃত্যুবরণ তার থেকে কম মানুষ করছে, সেজন্য জনসংখ্যা বেড়ে যাচ্ছে। However, the resource of the world is limited. আমরা তো প্রাকৃতিক সম্পদের উপর বেঁচে থাকি। আমরা যা খাই, যা পান করি, যা খরচ করি, সবকিছু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তুমি চিন্তা করে দেখো, আমাদের কাপড়, খাবার, সবকিছু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। কোনো কিছুই আমরা কিন্তু করতে পারি, আমরা একটা রূপ পরিবর্তন করতে পারি শুধুমাত্র। If population continues growing, what will happen of the natural resource? যদি জনসংখ্যা এইভাবেই বাড়তে থাকে তাহলে প্রাকৃতিক সম্পদের কি হবে সেটাই আমাদের আজকে জানার বিষয়। ওকে, ডিসকাশন এখানে আমাদের একটা আছে, আমরা ডিসকাশনটা জেনে নিব। যে think about the following points. What is the relationship between growing population and needs of the food and space? তার মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্ক কি? ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্কটা হচ্ছে, if population raised or increase, then there is need lot of space. আমাদের থাকার জন্য অনেক বেশি জায়গা লাগবে, কারণ আমরা যেভাবে থাকি, দেখো অলরেডি ঢাকা শহরে থাকার মতো জায়গা নেই, যার কারণে মানুষ বহুতল বিল্ডিং বানাচ্ছে। যদি এরকম করে বানাতে বানাতে এটাও শেষ হয়ে যায়, তাহলে মানুষ কোথায় থাকবে? খাদ্যের কথা বলছি, খাদ্য তো সীমিত, তাই না? এটা আমাদের ফলাতে হয়। হ্যাঁ রাগিব, প্লিজ টেল মি। স্যার আমি তো রেজ হ্যান্ড করি না। ওকে, থ্যাংক ইউ। এটা অটোমেটিক কেমনে হয়ে গেল? ওকে, থ্যাংক ইউ। সরি, ইটস ওকে। ওকে, আরিয়ান। স্যার, পপুলেশন আর ন্যাচারাল এনভায়রনমেন্টের কানেকশন কি? পপুলেশন এন্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট, পপুলেশন আর ন্যাচারাল কানেকশন কি? মেইন কানেকশন হলো হচ্ছে, আমরা বেঁচে থাকি, উই আর লিভিং বিকজ অফ নেচার।
আমরা বেঁচেই থাকি নেচারের উপরে। আমরা সব পপুলেশন, যদি নেচার আমাদেরকে হেল্প না করতো, ন্যাচারাল রিসোর্স আমরা না পেতাম, তাহলে আমরা এতদিন এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারতাম না। কারণ তুমি যে খাবারটা খাচ্ছ সেটা তো ন্যাচারাল রিসোর্স। তুমি কি গাছ বানাতে পারো? তুমি কি গাছে খাদ্য বানাতে পারো? গাছ নিজেই জন্ম নেয় কোথায়? মাটিতে। সয়েল একটা ন্যাচারাল রিসোর্স, মাটি থেকে সে খাদ্য গ্রহণ করে। আমরা কি গাছের মতো মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারি? গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করে সূর্যের আলো নেয়। সূর্যের আলো, মাটি, এগুলো গাছ থেকে গাছ খাদ্য গ্রহণ করে তারপর কি করে, সেই গাছটাকে আমরা খাচ্ছি। তাহলে নর্মাল একটা এক্সাম্পল দিলাম এটা। তাহলে দেখো আমরা ন্যাচারাল রিসোর্সের উপর পুরোপুরি নির্ভরশীল, পুরোপুরি ভাবে। তুমি আজকে বাইক চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, এই ফুয়েলটা কোথা থেকে আসছে? ন্যাচারাল রিসোর্স থেকে আসছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, share your idea with classmates and not necessary at that time. Summary: people need food and space to live. মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। Here we see two picture. Large population needs more food and eat and space to build shelter. তার মানে কি হচ্ছে? অধিক জনসংখ্যার জন্য অধিক খাবার। তুমি তোমার চিন্তা করো, তোমার পরিবারে the member are 4 member, যদি 4 জন জনসংখ্যা থাকে বা সদস্য থাকে পরিবারে, তাহলে যে পরিমাণ থাকার জায়গা বা রুম লাগবে আর খাবার লাগবে, যদি তোমাদের পরিবারে আরো 2 জন বা তোমার 2 জন ভাই বোন থাকে, 6 জন থাকে, তার জন্য কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই তাদের জন্য নতুন রুম লাগবে, তাদের জন্য বেশি খাবার লাগবে। এটা একটা কমন থিং, ঠিক আছে? The more population grows, the more food is necessary. যত বেশি জনসংখ্যা বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। A growing human population will take up more space to build a shelter. বাড়তি মানুষের বসবাসের জন্য আমাদের আরো বেশি জায়গার প্রয়োজন হবে। If the human population continues to grow, not enough food and space will be available. জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। ঢাকা শহরে অলরেডি তোমরা দেখবে যে অনেক মানুষ ফুটপাত, তারপরে ওভারব্রিজের উপরে রাত্রি যাপন করে। কেন? তাদের থাকার সেই জায়গাটুকু নেই। যদি অ্যাভেলেবেল জায়গা থাকতো তারা সেখানে থাকতো না, ঠিক আছে? Impact of population growth of natural resources. প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। প্রভাবটা কি হতে পারে? যে আমরা এভাবে আলোচনা করতে পারি, ওয়ান টু ডু, কি করতে হবে? মেক এ টেবিল লাইক দ্য ওয়ান শোন বিলো, যেটা দেওয়া আছে নিচে একটি ছক, তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমাদের প্রথম বলা হয়েছে আমাদের কি প্রয়োজন হবে, হোয়াট উই মেক অর নিড। আর 2 নম্বরে বলা হচ্ছে ন্যাচারাল রিসোর্স উই ইউজ, কি আমরা ব্যবহার করি। প্রথমে বলা আছে মেকিং হাউস, বাড়ি তৈরি করতে আমরা কি ব্যবহার করি? সয়েল, উড, রকস, তার মানে মাটি, কাঠ, পাথর। তারপর আমরা ন্যাচারাল রিসোর্স আর একটা বলতে পারি টু ড্রাইভ এ কার, আমরা বলতে পারি ফিউয়েল। আমরা কিসের জন্য কোনটা কোন ন্যাচারাল রিসোর্সটা ব্যবহার করছি সেটা আমরা লিখতে পারি। তারপর তুমি আরেকটা দিতে পারো যে হচ্ছে তুমি গ্রোয়িং ফুড, গাছ ফলানোর জন্য বা গ্রোয়িং প্লান্টি। হ্যাঁ, আমরা কি বলতে পারি? গাছ ফসল ফলানোর জন্য আমরা কি করতে পারি? পেডির জন্য আমাদের নিড ওয়াটার, নিড আরো কিছু লাগে, গাছের খাবার। আচ্ছা, কি একজনের প্রশ্ন আছে? ইসমাম ফয়সাল, প্লিজ টেল মি। স্যার কি? রেজ হ্যান্ড, হোয়াই আর রেজ হ্যান্ড? স্যার আমি তো রেজাল্ট করি নাই। ওকে, থ্যাংক ইউ। মুত্তাকিন নূর। ওকে, here is a discussion. যে ডিসকাশনটা হচ্ছে হোয়াট আর দ্য হার্মস ইনক্রিজড পপুলেশন কজ। দ্যাট মিন্স বাড়তি জনসংখ্যা পরিবেশে কি ক্ষতি করছে।
দেখো, আগে আমাদের দেশে অনেক গাছপালা বন জঙ্গল ছিল। আরিয়ান কিছু বলতে স্যার আমার চাচ্ছ? একটা কোয়েশ্চেন আছে। বলো, টেল মি। তো পেজ 95 এ যে ছবিটা আছে স্যার, এইখানে এই যে উপরে চারটা ফ্যামিলি আছে স্যার, ওইগুলা ওখানে নিচে এই আগে পাশের ছবিটা ক্রসিং দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে যে ওইগুলোর আশেপাশে একটু একটু আছে নাকি এই পাঁচটাই শুধু দেখাচ্ছে? বুঝিনি তোমার কথাটা আমি। চিত্রের সাথে কি বুঝাইলে আমাকে আরেকবার বলো। দুটো চিত্র স্যার আছে, পেজ হ্যাঁ। 95 এ। হ্যাঁ, দুটো চিত্র আছে, আমি দেখতে পাচ্ছি, বলো। হ্যাঁ তো স্যার এখানে যে উপরের চারটা ফ্যামিলি পাশের ছবিটায়, হ্যাঁ, পাশের ছবিটা উপরে চারটা ফ্যামিলি আছে, হ্যাঁ। হ্যাঁ তো ওগুলোর নিচে স্যার ক্রসফিল গুলো শুধু বাউন্ডারি গুলো দেখা যাচ্ছে স্যার, এখানে বোঝাচ্ছে যে তারা এই ক্রসফিলটার উপরে আছে। না 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 না, এখানে এটা বোঝাচ্ছে না তো। তুমি দুটো চিত্র কম্পেয়ার করো, কম্পেয়ার করে দেখো। প্রথম চিত্রে এখানে সুন্দর পাশে গাছপালা আছে, তারপরে তারপরে হচ্ছে সেখানে ধান চাষ বা ফসল ফলানোর মতো ল্যান্ড আছে। কারণ তোমার প্রথমত বাঁচতে হলে তোমার, আমরা বেশি চিন্তা করি যে খাদ্য লাগবে এবং বাসস্থান লাগবে, তারপরে চিন্তা করি গাছপালা। কিন্তু আমাদের মেইন প্রয়োজন কিন্তু গাছপালা, খাদ্য, তারপরে আমাদের থাকার জায়গা। কিন্তু দেখো, পরের চিত্রটা দেখো, জনসংখ্যা বেশি বিধায় পরেরটাতে তোমার বেশি, এই যে দেখো, বেশি ফসল ফলাতে হচ্ছে। বেশি ফসল ফলাতে যে কি করেছি আমরা, গাছপালাগুলো কেটে ফেলেছি। কারণ আমাদের তো ল্যান্ড, মানে সয়েল তো, জমি তো সীমিত, ল্যান্ড সীমিত না, ল্যান্ড তো ন্যাচারাল রিসোর্স। সেটাকে আমরা ব্যবহার করার জন্য কি করেছি, ওই রিসোর্সে, ন্যাচারাল রিসোর্সে আমাদের গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, সেটা আমরা কেটে ফেলে সেখানে বেশি ফসলের ক্ষেত বানিয়েছি, আর আমরা বেশি থাকার স্পেস, বাসা বানিয়েছি। এটাই পার্থক্য, এটাই কম্পেয়ার করছে দুটো চিত্রের মধ্যে। ব্যান্ডের উপরে বাসা, এটা পরের বিষয়। আগে দুটোর মধ্যে কম্পেয়ার করে তুমি দেখো যে আগেরটাতে কি ছিল, পরেরটাতে কি আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখানে ডিসকাশনে দেখো, বাড়তি জনসংখ্যা পরিবেশের কি ক্ষতি করছে। হোয়াট আর দ্য হার্মস ইনক্রিজড পপুলেশন কস্ট, সি দ্য পিকচার বিলো। দ্যাট মিনস এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা পিপল কাট ডাউন দ্য ট্রি, পিপল কি এখানে কি করছে, মাটি, বন জঙ্গল পরিষ্কার করছে, কি করছে, বিল্ড মোর হাউস, দে, তারা কি করছে, যে পরিবেশের ক্ষতি করছে, পানি দূষণ করছে। এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে পরিবেশের উপর জনসংখ্যার একটা বাড়তি চাপের প্রভাব। এখানে একটা সামারিতে আমাদের দেখো কি বলছে, হিউম্যান পপুলেশন হ্যাজ বিন স্টেডি গ্রোয়িং, জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ওয়ান অফ দ্য রিজন ইজ দেয়ার আর মোর গ্রেট অ্যাডভান্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটার অন্যতম একটা কারণ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। Advance in the science and technology can make it possible for people to produce enough food and to develop medical technology to survive disease and accidents. এটার একটা অন্যতম কারণ, বিজ্ঞান এবং টেকনোলজিকে, প্রযুক্তিকে কেন বলা হয়েছে, কারণ দেখো, প্রযুক্তির কল্যাণে আমরা আগের থেকে অনেক বেশি খাদ্য ফলাতে পারছি। আগে যে জমিটাতে 10 মণ ধান হতো, সেই একই পরিমাণ জমিতে এখন 20 মণ ধান হচ্ছে। ফসলের উৎপাদনের পরিমাণ বেড়েছে। আরো একটা কারণ হচ্ছে, আগে আমরা বিভিন্ন রোগে মারা যেতাম, এখন আমরা সেই রোগে মারা যাচ্ছি না। আগে মানুষ পোলিও হতো, যক্ষ্মা হতো, কলেরা হতো, অনেক রোগে মারা যেত, কলেরা মানে ডায়রিয়া, অনেক রোগে মারা যেত। এখন দেখো, এই রোগগুলো আমাদের হলে আমরা ভালো চিকিৎসা পাচ্ছি। আগে অনেক দুর্ঘটনায় মারা যেতাম, এখন দুর্ঘটনা অনেক কমে এসেছে। ফলে মানুষ কি করছে, বেশি দিন বাঁচছে। আগে মানুষ যদি গড়ে 60 বছর বাঁচতো, এখন দেখো আমাদের গড় আয়ু হচ্ছে, অ্যাভারেজ এজ হচ্ছে 72। আচ্ছা, ইমপ্যাক্ট অফ পপুলেশন গ্রোথ অফ ন্যাচারাল রিসোর্স, কি ধরনের ক্ষতি হতে পারে আমাদের পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ফলে, সেটা আমরা একটু দেখে নেব। দ্য গ্রোথ ইন হিউম্যান পপুলেশন নিডস মোর ফুড, শেল্টার, ল্যান্ড, এনার্জি অ্যান্ড আদার রিসোর্সেস, বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন। হাউএভার দ্য ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। এটা তোমাদেরকে আমি আগেই বলেছি, যেহেতু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত, দেখো, সয়েল ইরোশন, ল্যান্ড স্লাইড, ভূমি ক্ষয় হচ্ছে। প্রথমে এটা দেখো, সয়েল ইরোশন মিন্স ভূমি ক্ষয় হচ্ছে, ল্যান্ড স্লাইড মানে ভূমি ধস হচ্ছে। দেখো, একটা পাহাড়ে
ভূমি ছিল সেটা উপর থেকে ধসে পড়ছে, কারণ নিচে যদি ভূমিটা ক্ষয় হয়ে যায় উপর থেকে তো ভূমি ধসে পড়বেই, তাই না? To get more natural resources, people have destroyed and changed the natural environment. অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কি ধরনের পরিবর্তন ঘটাচ্ছি আমরা? For example, people have cleared forest for land. মানুষ অধিক জমি, চাষাবাদের জন্য যে জমি সেটার জন্য আমরা বন জঙ্গল কেটে ফেলছি। যেখানে গাছ ছিল কালকে সেখানে আমরা ফসলি জমি বানাচ্ছি। টু কাল্টিভেট ক্রপস অর লাইভ স্টকস, গবাদি পশু অথবা চাষের জন্য আমরা এটা করছি। অ্যান্ড টু বিল্ড শেল্টার অ্যান্ড রোডস, রাস্তাঘাট এবং বাড়ি বাসস্থান নির্মাণের জন্য আমরা এই কাজগুলো করছি। The loss of forest causes the destruction of the habits of plants and animals and its extinction. That means কি, বনভূমি যদি আমরা গাছপালা যদি কেটে ফেলাই, নষ্ট করি, তাহলে একটু চিন্তা করে দেখো যে সেটা কি ছিল, সেটা পশু পাখির আবাসস্থল ছিল, তাদের আবাসস্থলটা আমরা নষ্ট করলাম। এতে করে গাছ যদি কেটে ফেলি, it also can cause soil erosion and landslides. এইটার ফলে কি হচ্ছে, গাছ কি করে দেখো, গাছ তার শিকড় দিয়ে ভূমিকে মানে মাটিকে আঁকড়ে ধরে রাখে, এতে করে হয় ভূমি ক্ষয় কম হয়, বুঝছো? আর যদি সেখানে আমরা বনভূমি কেটে ফেলি তাহলে বৃষ্টির পানি বা এই যে বন্যা জোয়ার জলোচ্ছ্বাসে ভূমিটা ক্ষয় হয়ে যায়। এতে করে ক্ষয় হলে কি হয়, পরিবেশের ক্ষতি হয় বা ভূমি ধস হয়, ল্যান্ডস্লাইডস হয়। The environmental change can affect the change in the rainfall and temperature. এর ফলে আরো কি কারণ হচ্ছে, এর ফলে আমাদের বৃষ্টিপাতের উপর পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। আগে দেখো ঢাকা শহরে গাছপালা যখন বেশি ছিল তাপমাত্রা অনেক কম ছিল, বা তোমরা দেখবা যে জায়গাটা গাছ আছে সেই জায়গাটা বেশি শীতল ঠান্ডা, যে জায়গায় গাছ কম সেই জায়গাটা বেশি গরম বা বেশি গরম অনুভূত হয়। ঠিক আছে, এর আরেকটা কারণ হচ্ছে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে, ফলে কি হচ্ছে, বন্যা হচ্ছে। And causes different types of natural disasters such as flood, drought and storms. Flood কি বন্যা হচ্ছে, storms ঝড় হচ্ছে এবং drought খরা দেখা দিচ্ছে। দেখো আগে বাংলাদেশে বছরে বা 2-3 বছর পর পর একটা বড় ধরনের ঘূর্ণিঝড় আসতো। Now there are several storm attack in such a 1 year or in several year. এখন কি করছে, বছরে কয়েকটা ঘূর্ণিঝড় আঘাত হানছে আমাদের দেশে। এটার অন্যতম কারণ হচ্ছে গাছপালা কাট ডাউন ট্রি। ইফ ইউ কাট ডাউন ট্রি, নেচার আর পানিশড আস, প্রকৃতি আমাদের সাজা দিচ্ছে এই কারণে। ঠিক আছে, আচ্ছা এখন কার কি প্রশ্ন আছে, প্লিজ টেল মি ইফ এনি কোয়েশ্চেন, এক এক করে ওয়ান বাই ওয়ান। মুত্তাকিন নূর, প্লিজ টেল মি। পপুলেশন বলতে কি ভিড় বেশি বোঝায় নাকি ধরেন মানুষ বেশি এই দেশে এরকম বোঝায়? না, পপুলেশন মিন্স our country people, ঠিক আছে, যে কোনো দেশের পিপল, জনসংখ্যা। এক একটা মানুষকে আমরা এক একটা জনগণ বলি তাই না? ঠিক আছে, Yes, sir. এটাকে আমরা অনেকগুলো মানুষকে জনসংখ্যা বলছি, আমাদের জনসংখ্যা দ্বারা একটা দেশের আচ্ছা, জনসংখ্যা যদি গাছ না 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 আচ্ছা, গাছ যদি গাছ না স্যার, আমি গাছের আলাদা একটা প্রশ্ন, যদি গাছ থাকে তাহলে ঘর থেকে কেমনে বাঁচতে দেয়? এই দেখো আমাদের in the our coastal area here is a mangrove forest we known as Sundarban. When storm comes in a speed of 140, 180 or 220 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় যখন সুন্দরবন মানে আমাদের সমুদ্র থেকে 220 কিলোমিটার বা তারও বেশি বেগে ঘূর্ণিঝড় আসে, তোমরা দেখবে যে সুন্দরবনটা কিন্তু আমাদের কোস্টাল এরিয়া বলতে আমি বোঝাচ্ছি উপকূলীয় অঞ্চল দিয়ে একটা বেড়ার মতো বা একটা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, তাই না? এখন তুমি চিন্তা করো, স্যার সুন্দরবন তো খুলনায় অবস্থিত, তাও তো খুলনায় ঘূর্ণিঝড় হয়। আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। দেখো
ঘূর্ণিঝড়টা আসছিল 220 কিলোমিটার বেগে। 220 কিলোমিটার বেগে যদি ঘূর্ণিঝড়টা আসে, তাহলে ঢাকা পর্যন্ত এফেক্টেড হতো, মানে আক্রান্ত হতো, অনেক বাড়িঘর ভেঙে যেত, অনেক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু সুন্দরবন থাকার কারণে কি হচ্ছে, সুন্দরবন তাদের নিজস্ব গাছপালা যারা আছে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে অনেক গাছপালার নিজেদেরকে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক গাছপালা ভেঙে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, এই যে 220 কিলোমিটারের ঘূর্ণিঝড়টা সেটা কমে আসছে, সেটার স্পিড বা গতি কমে আসছে কততে, 110 বা 120-এ। তাহলে মানে আমাদের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি না। আমাদের যদি 220 কিলোমিটার বেগে আসতো তাহলে দেখা যেত 1000 বা 1 লাখ মানুষ মারা যেত। কিন্তু গাছপালারা নিজেরা ভেঙে যে সেখানে দেখা যাচ্ছে মানুষের মরে যাওয়ার পরিমাণ অনেক কমে যাচ্ছে। তাহলে গাছটা কি উপকার করছে আমাদের দেখো ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য। এছাড়া আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, ভূমি ক্ষয় হতে রোধ করছে, অনেক উপকার করছে। ওকে, আর স্যার সয়েল ইরোশন আর ল্যান্ডস্লাইডটা আমি বুঝলাম না। সয়েল এরেকশনটা হচ্ছে ভূমি ক্ষয়। এই যে যখন বৃষ্টি হয়, বন্যা হয়, যদি একটা জায়গায় গাছ থাকে, গাছটা কি করে, তার শিকড় দিয়ে মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখে, তাই না? সেখানে ভূমিটা ক্ষয় হতে পারে না। আর যদি সেখানে গাছ না থাকে, দেখবা সেখানে মাটিটা ক্ষয় হয়ে গিয়েছে, মানে বন্যার পানির সাথে ভেসে গিয়েছে, সেখানে গর্ত হয়ে গেছে, এই ঘটনাটা ঘটে। তোমরা দেখবা মাঠে কি হয়, মাঠে হচ্ছে ঘাস থাকে, সেখানে ভূমিক্ষয় হয় না ঘাস থাকার কারণে, ঠিক আছে? কিন্তু যদি ঘাস না থাকে, বৃষ্টি হলে সেই জায়গায় দেখবা ছোট 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 গর্ত হয়ে যায়। এটা একটা ছোট এক্সাম্পল, বাট বড় পরিসরে চিন্তা করতে গেলে অনেক বড় ভূমিক্ষয় হয়। ছোট ছোট থেকে তো বড় বড় জিনিসের সৃষ্টি হয়। আর ল্যান্ডস্লাইড হচ্ছে যখন নিচে তোমার বিল্ডিং এর, তুমি চিন্তা করো তোমার বিল্ডিং এর সাথে, তোমার বিল্ডিংটা কোথায় দাঁড়িয়ে আছে, একটা মাটির উপর, ভূমির উপর। সকালের সঙ্গে হ্যাঁ, এবার সেই মাটির মাটিটা যদি চারপাশ দিয়ে আমরা গর্ত করে দেই, তাহলে বিল্ডিংটা কি দাঁড়িয়ে থাকবে? সেটা ধসে পড়বে না? নো স্যার। ইয়েস স্যার। তাহলে ওরকম এই যে বড় বড় পাহাড়গুলো আছে, এটা নিচে যদি ভূমি ক্ষয় হয়ে যায় তাহলে উপরে পাহাড়টা আর দাঁড়িয়ে থাকতে পারে না, সেটা ভূমি ধস হয়, সেটাকে ল্যান্ডস্লাইড বলে। ওকে, আশা করি এরকম যখন প্রশ্ন। ফ্লাড আর ফ্লাড যখন হয় তখন পানি আর কেমনে কমে যায়? এই পানিটা নদী দিয়ে সমুদ্রে চলে যায়, তখন পানিটা আস্তে আস্তে কমে যায়। আর কিছু পানি মাটি শুষে নেয়, মাটির নিচে চলে যায়। আর ম্যাক্সিমাম ইয়েস পানি নদী দিয়ে সমুদ্রে চলে যায়, বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, আরো অনেকের ইয়েস স্যার। প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিতে হবে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন শেষ করার পর সবাই লোয়ার হ্যান্ড করে ফেলাবা। ওকে, আকিফ আহনাফ। স্যার আগে কি ঢাকা ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল? হ্যাঁ, আজ থেকে 100, 150, 200 বছর আগে এখানে বন জঙ্গল ছিল। ঠিক আছে, তুমি গুগলে একটু সার্চ করে দেখো আগেকার ঢাকা, আগের ঢাকায় এত বিল্ডিং ছিল না। এই তো মাত্র 60-70 বছর আগে থেকে এরকম বাড়িঘর বানানো শুরু হয়েছে। তার আগে ঢাকা, আমাদের বাংলার মানে বাংলাদেশের ইতিহাস তো হাজার বছর, হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। তখন এখানে সুন্দর সুন্দর নদী ছিল, অনেক সুন্দর মাছ পাওয়া যেত, অনেক বন জঙ্গল ছিল, অনেক গাছপালা ছিল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আরিয়ান। স্যার মানুষের অ্যাক্টিভিটির সাথে স্যার সয়েল এরোশন আর ল্যান্ডস্লাইড কিভাবে হয়? মানুষের অ্যাক্টিভিটির সাথে হচ্ছে আমরা যে গাছটা কেটে ফেলাচ্ছি, এটা মানুষ করছে নাকি বা গাছটা নিজেরা নিজেদেরকে কেটে ফেলছে, বলো দেখি। তুমি তখনই ভূমিক্ষয়, মানুষ। সয়েল এরেকশন অথবা ল্যান্ডস্লাইড তখনই রোধ করতে পারবে যখন প্রচুর পরিমাণে সেই জায়গাটায় গাছ থাকবে, প্লান্টেশন থাকবে। ওকে, এই গাছগুলো কারা কাটছে, কাট ডাউন করছে কারা? মানুষরা। তো মানুষ, এটার জন্য মানুষরা দায়ী না? ওকে, এনি ইয়েস কোয়েশ্চেন? স্যার। ইয়েস স্যার। স্যার আরেকটা আছে স্যার। প্লিজ হারি আপ। স্যার আপনি বলেন যেখানে গাছ আছে স্যার ওইসব জায়গাগুলো অনেক ঠান্ডা থাকে, স্যার আফ্রিকাও তো স্যার অনেক গাছ আছে, তাহলে স্যার ওই জায়গা কেন ঠান্ডা থাকে না? হ্যাঁ, আফ্রিকায় অনেক গাছ আছে, যেখানে গাছ সেখানে ঠান্ডা তো। আফ্রিকাকে গরম বলা হয়, এভারেজ টেম্পারেচার পুরো আফ্রিকার অর্ধেক জুড়ে আছে মরুভূমি, মরুভূমিতে তো কোনো গাছ নেই, এই জন্য আফ্রিকাকে বেশি উষ্ণ। আমাদের সুন্দরবনে তো গাছ আছে, সুন্দরবনে কি খুব গরম? স্যার আরেকটা জিনিস। এখন সুন্দরবনের জায়গায় নো মরুভূমি স্যার। মনে করো ঢাকার দিকে, বিরাট অঞ্চল জুড়ে, সেই জায়গাটায় প্রচুর গরম। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড।
আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে এখানে লেখা যে অ্যাডভান্সেস ইন সায়েন্স এন্ড টেকনোলজি ক্যান মেক ইট পসিবল ফর পিপল টু প্রডিউস enough food and to develop technical technology to survive diseases and accident. তো বলো। পরেরটা বুঝলাম যে এই কিভাবে জানি অনেক মানুষ বেঁচে যাচ্ছে, কিন্তু স্যার প্রডিউস এনাফ ফুডের সাথে স্যার এটা পপুলেশনের কি? প্রডিউস এনাফ ফুডের সাথে পপুলেশনের সম্পর্ক হচ্ছে, আগে দেখো আগেকার মানুষ টেকনোলজি জানতো না, বৈজ্ঞানিক ভিত্তিতে ইন সায়েন্স ওয়েতে কাল্টিভেট করতে পারতো না, বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদ করতে পারতো না। আগেকার মতো মানুষ কীটনাশক পেতো না, আগেকার মানুষ সার পেতো না। তো এই যে সার, কীটনাশক, বৈজ্ঞানিক উপায়, তারপরে আগেকার মানুষ গরু দিয়ে চাষাবাদ করতো, এখনকার মানুষ সেগুলো মেশিনে করছে, বিভিন্ন মেশিন ইউজ করছে। এই মেশিন ইউজ, সার, কীটনাশক, এগুলো কে? টেকনোলজির জন্য না? সায়েন্সের অবদান না? এর জন্য কি হচ্ছে, ফসলটা Yes, বেশি sir. উৎপাদন হচ্ছে। এরপরও আরো আরো কারণ আছে, আহ, পরমাণু গবেষণা আছে, তারপরে তারপরে তোমার হচ্ছে গাছের মধ্যে ক্রস পরাগায়ন আছে, ঠিক আছে, তারপরে নতুন নতুন জাত উদ্ভাবন না মানে আছে। স্যার এটা পপুলেশন কিভাবে বাড়ছে? তুমি বেশি খাদ্য খাচ্ছ, বেশি মানুষ জন্মগ্রহণ করছে, পপুলেশন বাড়ছে কিভাবে? আবার আগেকার মানুষ 60 বছরে মরে যেত, 50 বছরে মরে যেত, তার মানে 50 বছর পর একটা স্পেস ফাঁকা হয়ে যেত তোমার বাসায় বা আমার বাসায়। কিন্তু এখন মানুষটা 70 বছর বাঁচছে। 70 বছর বাঁচার ফলে কি হচ্ছে, নতুন মানুষ তো আসছেই কিন্তু সেই মানুষটা মরছে না। তাহলে কি হচ্ছে, সেই জায়গাটা স্পেসটা থেকে যাচ্ছে, তার মানে দুটো মানুষ হয়ে গেল। তাহলে পপুলেশন বাড়লো না কমলো? স্যার বাড়লো। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা স্যার, এই প্ল্যান্টস এন্ড অ্যানিমালস এর এক্সটিংশনের সাথে স্যার পপুলেশনের কোনো সম্পর্ক আছে? বুঝিনি কার সাথে? স্যার প্ল্যান্টস আর অ্যানিমালস এর এক্সটিংশনের সাথে কি স্যার পপুলেশনের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, যত মানুষ বাড়বে সেগুলোর পরিমাণ কমবে, আমাদের সেগুলো চাষাবাদ বাড়াতে হবে। প্লান্ট প্লান্ট মানে বলতে এখানে বোঝাচ্ছে গাছপালা, গাছপালা কমে যাবে, কারণ সেই জায়গাটা দখল করে নিব, বাসাবাড়ি করবে, সেই জায়গাটা চাষাবাদের জায়গা জমি করতে হবে, প্লান্ট কমে যাবে। আর এনিমেলের বিষয়টা হচ্ছে যে তুমি যদি বন্য এনিমেলের কথা বলো, হ্যাঁ, তাহলে তাদের সংখ্যা কমে যাবে, কারণ তাদের বাসস্থান আমরা ধ্বংস করছি। আর যদি চাষাবাদের এনিমেল বলো, যেমন গরু, যেমন দেখো আগেকার মানুষ দেশি মুরগি অনেক পেতাম আমরা, আমাদের দেশীয়। এখন কি হচ্ছে, এখন হচ্ছে কি, এখন ব্রয়লার মুরগি পাচ্ছ তুমি, এটা কিন্তু চাষ করা হচ্ছে, এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশে হয় না। আমাদের তো খাদ্য দরকার। এখন তুমি যদি বলো স্যার পশু তো পশু বাড়ছেই, কিন্তু ব্রয়লার মুরগি আর দেশি মুরগি বা বন্য জন্তু কিন্তু আলাদা, তাদেরকেও বাঁচার অধিকার আছে, তাদেরকেও বাঁচতে দিতে হবে। তারা ধ্বংস হয়ে গেলে আলটিমেটলি একসময় আমরাও নিজেরা ধ্বংস হয়ে যাব, কারণ তাদের উপর আমরা নির্ভরশীল। ওকে, থ্যাংক ইউ। না মানে অ্যানিমালস এর এক্সটিংশনে কি পপুলেশন বাড়বে বা কমবে এরকম কিছু হবে? হ্যাঁ, এনিম্যাল এক্সটেনশন হয়ে গেলে যদি ধ্বংস হয়ে যায় মানুষ, মানুষও একসময় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এক্সটেনশন হয়ে যাবে। তুমি কি পাবা, তুমি খাবার কই থেকে পাবা? তুমি কি খাবার বানাতে পারবা? তুমি তো তোমার খাদ্য উৎপাদন করতে পারবা না। তুমি তো ফুললি প্লান্টস এন্ড এনিমেলের উপর নির্ভরশীল তোমার খাবারের জন্য। তারাই যদি না থাকে তাহলে তুমি কিভাবে বাঁচবা? ওকে স্যার। ওকে, আচ্ছা, যাদের যাদের প্রশ্ন আছে তারা ক্লাস শেষে আবার জয়েন করতে পারো, ঠিক আছে? ইফ এনি কোয়েরি, প্লিজ again join after end this class. Okay, thank you.